পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দাবি মানা হলে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে কোনো ফলপ্রসূ আলোচনা না হলে তাদের এই আন্দোলন চলবে। শিক্ষকদের জিম্মি করে এই স্কিম বাস্তবায়ন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই অচলাবস্থার কারণে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী উনি আমাদেরকে বলছে সন্ধ্যে 7টায় ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দু একজন নেতৃবৃন্দ নিয়েই উনি কথা বলতে চেয়েছেন, সেটা আবার শিফট করে আগামীকাল সকালবেলা উনি করেছেন। তো সে আলোচনা থেকেই আমরা আলোচনা করব, আলোচনা থেকে রেজাল্ট পেলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব, আর আলোচনার কোনো রেজাল্ট না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব। আমরা এই অর্থমন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে দাবি আদায় করে আমরা কাজে ফিরে যাব ইনশাআল্লাহ। এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসের সিনেট ভবন চত্বরে আয়োজিত কর্মবিরতির অংশ হিসেবে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে শিক্ষকরা বলেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। তাই যতদিন না এই স্কিম বাতিল হবে ততদিন আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষাটাকে কার্যকর করতে হলে শিক্ষকদের যে দাবিটি, আমাদের যে পেনশন ব্যবস্থা এতদিন ছিল সেটি আবার আমাদের পুনঃপ্রবর্তন করতে হবে। তার মানে কি মেধাবী না আসলে 10 টাকার 10 দেশে বিশ্ববিদ্যালয় একটা লোকাল স্কুলে পরিণত হবে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তখন ভালো করবে। ওই দিকে মানুষকে ঝুঁকানোর জন্য কি এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন পালন করছে শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তৃতীয় দিনের মতো সকল প্রকার পাঠদান ও অন্যান্য কার্যক্রম বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কর্মসূচিতে জানানো হয়, আন্দোলন চলাকালীন সকল শিক্ষক তাদের অফিসে অবস্থান করলেও কোনো ধরনের ক্লাস পরীক্ষা নেবেন না এবং কোনো ধরনের নথিতেও স্বাক্ষর করবেন না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের তৃতীয় দিনের কর্মসূচিতে ফরিদপুরের কানাইপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কয়েকশো শ্রমিক অংশ নেন। এ সময় তারা তাদের দাবি তুলে ধরে নানা ধরনের স্লোগান দেন। তারা জানান, গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন। এদিকে নোয়াখালীতেও মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সমাবেশে তারা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 2 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে নরসিংদীর চোয়ালাস পল্লী বিদ্যুৎ কেন্দ্রের গেইটে কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দেশের 80টি সমিতির সাথে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই তারা নিজেদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করেন। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর সামনে কর্মবিরতি কর্মসূচির তৃতীয় দিনে বক্তারা বলেছেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করার দাবি সহ 2 দফা দাবিতে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি চলছে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার এই রায় প্রকাশ করে। এর আগে গত 18 মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায় বলা হয়। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি 41 লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেননি। এছাড়া তার স্ত্রী শাহানা পারভিনের নামে 1 কোটি 58 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তারা বলছে রাজুক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতে স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন। রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে অভিযান চালিয়ে আমেরিকা থেকে আমদানি করা 18টি নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরুর মধ্যে 6টি গরু উদ্ধার করেছে দুদক। বুধবার দুপুরে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের 16 নম্বর রোড থেকে সাদিক এগ্রোর আমদানি করা ব্রাহ্মা জাতের এই 6টি গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই গরুগুলোকে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এদিকে এমন অভিযোগে গত সোমবার দুদকের টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক এগ্রোর সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালায়। এ সময় সাভারে সাদিক এগ্রোর একটি শেডে 5টি ব্রাহ্মা প্রজাতির গরু ও 7টি বাছুরের সন্ধান মেলে। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক। চট্টগ্রামের পাহাড়তলীর ডিমের আড়তে অভিযান চালিয়ে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা 12টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিসুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভিযান। এ সময় প্রথমে তারা পাহাড়তলীর রহমানিয়া এবং আল আমিন ডিমের আড়তে অভিযান চালান। পরে খামারিদের কাছ থেকে ডিমের নেয়ার রসিদ ক্রয় মূল্য না থাকায় 2টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, মধ্যবিত্ত পরিবারের প্রোটিনের চাহিদা মেটাতে ডিমের ব্যবহার সবচেয়ে বেশি, তাই দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে। আমাদের থেকে সরকারের জরিমানা নিচ্ছে, এটা কোনো প্যাক না। প্যাট হচ্ছে যে সরকারের সারা বাংলাদেশে নারিশ, কাজী, প্যারাগন, ডায়মন্ড ওদেরকে 9.5 টাকা রেট দিয়েছে। সারা বাংলাদেশে 11 টাকা ডিম বিক্রি হচ্ছে, 12 টাকা বিক্রি হচ্ছে। তো সরকার ওঠার জন্য কিছু করতেছে না কেন? বাজার অভিযান পরিচালনা করেছি, সেই বিষয়ে সেই সময় আমাদের নির্দেশনা ছিল তারা যেন ক্রয় ভাউচার সংরক্ষণ করেন আর কি। অর্থাৎ কত দামে ক্রয় করেছেন সেটা ক্রয় ভাউচারে থাকবে এবং তারা বিক্রয় ভাউচার দিবেন। ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি না হয় তাহলে সমস্যা নেই। মৌসুমি বায়ুর প্রভাবে গেল কয়েকদিন ধরে চলা বৃষ্টি থেমে থেমে আরও 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জে। সুরমার পানি কিছুটা কমলেও বইছে বিপদ সীমার ওপরেই। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বন্ধ আছে সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এদিকে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। মৌলভীবাজার ও কুড়িগ্রামেও পানিবন্দী কয়েক হাজার মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বইছে বিপদসীমার ওপরে। শহর থেকে পানি কমে প্রকট হচ্ছে ক্ষয়ক্ষতির চেহারা। এছাড়া সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জের অভ্যন্তরীণ সড়ক ভেঙে প্রচণ্ড দুর্ভোগে মানুষ। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও 2-3 দিন। রাস্তাঘাট ভাঙ্গা ওনে আমরা সমস্যা থাকি, এই কারণে কত মানুষ উপার হারাইতে পারেন। আবার যদি পানি আসে তাহলে এই অত্র এলাকার মানুষের অবস্থা অন্ততকে না খেয়ে অন্তত মরে যাবে। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের 13 উপজেলার 97টি ইউনিয়নে। সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কিছুটা কমলেও বইছে বিপদসীমার ওপরে। 653টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 8,351 জন। সিলেটের সুরমা, কুশিয়ারার 5টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে লোবা, শাড়ি, ডাউকি, ধলাই, সারিগঞ্জ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যদি এইভাবে আরও কয়েকদিন এরকম কম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পানিটা আস্তে আস্তে নেমে যাবে এবং বন্যার প্রভাব থেকে সিলেট অনেকটা মুক্ত হবে। বৃষ্টি না হলেও সিলেটে কুশিয়ারার পানি না কমায় মৌলভীবাজারে ধলাই ছাড়া অন্য নদ নদীর পানি বেড়ে আবার বিপদসীমার ওপরে বইছে। কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিচু অঞ্চলে এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। অবিরাম ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপরে বইছে। দুধকুমার ও তিস্তার পানি বইছে বিপদসীমার খুব কাছ দিয়ে। তলিয়ে গেছে নিচু এলাকা, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। জায়গায় বাড়ি গেছি, পানি উঠছে, আসি বাঁধের রাস্তায় আসি। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা বেড়াইতে পারছি না, আমরা ঠিক মতো টিউবওয়েলের পানি বলতে পারছি না। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। 4টি ইউনিট চালু হয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 164 মেগাওয়াট। শিল্পী মহলানবিশ, 71। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে 3 দিনের বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে যাওয়া লংগদু যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকা ও বটতলি হেডম্যান পাড়ায় মাটি ধসে পড়ে। এতে ওই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সড়কটি সচল করতে বাঘাইছড়ি থানার পুলিশ ও এলাকার মানুষ একসাথে কাজ শুরু করে। এখনও ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হালকা যানবাহনকে সতর্কভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের আলাদা ঘটনায় 2 জন নিহত হয়েছে। বুধবার ভোরে উখিয়ার 8 ও 11 নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। পরে বুধবার ভোরে উখিয়ার 8 ও 11 নম্বর ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে মারা যায় স্থানীয় এক শিশু সিফাত এবং রোহিঙ্গা শরণার্থী আনোয়ার হোসেন। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় তলিয়ে যাওয়া সড়ক হেঁটে পার হতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে 7ম শ্রেণীর এক শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল 5টার দিকে দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শান্তি বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থী কৃতিত্ব চাকমা সহপাঠীদের সাথে বাঘাইছড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হচ্ছিল। এ সময় পা পিছলে গেলে পানিতে ভেসে যায় এবং স্রোতের কারণে মুহূর্তেই তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থী মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে। এ ঘটনার পর স্থানীয়দের সচেতন থাকার নির্দেশ দিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং সরকারি কলেজে সরকারি কলেজ কেন্দ্রে 468 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত হয়। এতে কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা ডুবে যায়। পানিতে কলেজের নিচতলার সবকটি পরীক্ষা কেন্দ্র তলিয়ে গেছে। এতে এই কেন্দ্রে অংশ নেওয়া 468 জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। চট্টগ্রাম বিভাগের 4র্থ ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আজ শপথ নিয়েছেন। আজ সকালে চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ 12টি উপজেলার বিজয়ীরা শপথ নেন। তাদেরকে শপথ পড়ান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। নবনির্বাচিত চেয়ারম্যানরাও জনগণের সেবক হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যে সকল আইন কানুন আছে, যে সকল কর্মসূচি আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 2041 যে স্বপ্ন মানুষকে দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার, ইনশাআল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 14 গ্রাম উপজেলা ইনশাআল্লাহ সকল উপজেলার মধ্যে 1 নম্বর থাকবে। সদ্য সমাপ্ত অর্থ বছরে ৬৮,৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এটি যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১.৬৬% কম, তবে আগের বছরের চেয়ে ৯.৪২% বেশি। গেল অর্থ বছরে কাস্টমসের
616 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল। চট্টগ্রাম কাস্টমসে 2020 থেকে 2021 অর্থ বছরের প্রথমবারের মতো 51,000 কোটি রাজস্ব আদায় হয়। পরের অর্থ বছরে আদায় হয় 59 কোটি টাকা। মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এক অপূর্ব দ্বীপ চর কুকরিমুকরি। ভোলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রকৃতির এক অপার বিস্ময়। এটি দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। বলা হয় আরেকটি সুন্দরবন। এখানে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ পাওয়া যায়। দিদারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। চর কুকরিমুকরি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। আপনাকে প্রথমে যেতে হবে চরফ্যাশন উপজেলা সদর থেকে চর কচ্ছপিয়া, দূরত্ব প্রায় 25 কিলোমিটার। ট্রলার ঘাট থেকে স্পিড বোটে যেতে হবে চর কুকরিমুকরি। খালের ভিতর দিয়ে যাবার পথেই দুপাশে সুন্দরবনের অবয়ব নিয়ে সারি সারি ম্যানগ্রোভ বন। বোট থেকে নেমেই সুন্দরী কেওয়া, গড়ান ও শ্বাসমূলীয় গাছের এই বন জুড়ে গোলপাতার সমাহার। এই বনে আছে হরিণ সহ নানা প্রাণীর বিচরণ। শীতে এটি হয়ে ওঠে পরিযায়ী পাখির অভয়ারণ্য। বর্ষায় মরা খালগুলোতে জাগে নতুন পানির জোয়ার। কুইন আইল্যান্ড অব বেঙ্গল নামে পরিচিত এই চরে সূর্যোদয় সূর্যাস্তের মায়াবী দৃশ্য যে কারো মন কাড়বে। স্থানীয়রা মূলত মৎস্যজীবী। সারাদিনে কত 2 হালি মাছ পাইছি। এদিকে ওদিকে কি কথা, ওদিকে তো এদিকে আর কোনো পার্থক্য নেই। আমরা নদীতে থাকলে আমরা কারেন্টের বাতি দেখা যায়। বিদ্যুৎ নাই, এরা ওই ব্যাটারি সাহায্যে বাতি লেগে। গত 1.5 দশকে পর্যটন খাতে এই এলাকার উন্নয়নে সন্তুষ্ট এলাকাবাসী। যেটা হওয়ার সেটা ধারাবাহিকভাবে হচ্ছে, জনগণ আসছে। ইন্টারন্যাশনাল মালের কিছু হোটেল হতে পারে, আবাসন ব্যবস্থা ভালো রাখা জরুরি, নিরাপত্তা এগুলো যদি সরকার খেয়াল রাখে আমাদের জন্য, তাহলে আমাদের পর্যটন খাতটা অনেক দূর এগিয়ে যাবে আমাদের চরফ্যাশন। জেলা প্রশাসক বলছেন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ চলছে, যা জেলার অর্থনীতিতেও অবদান রাখতে পারে। ভোলার অর্থনীতিকে ডেভেলপ করা সহ সামগ্রিকভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ডেভেলপমেন্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। স্থানীয় সংসদ সদস্য বলছেন ভোলা বরিশাল সেতু হলে পর্যটন শিল্পের আরও উন্নতি হবে। একটি পর্যটক লঞ্চ থেকে নামার পরে সারা চরফ্যাশন থাকা, খাওয়া, ঘোরা এবং যাওয়া পর্যন্ত যেই অর্থ তারা এখানে ব্যয় করে, তার টোটাল অর্থ কিন্তু আমাদের এখানে গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধিতে সেই টাকাটা কিন্তু কাজে লাগছে। গেল কয়েক বছরে পর্যটন শিল্পে চর কুকরিমুকরির গুরুত্ব বেড়েছে। তবে পর্যটক বাড়াতে গিয়ে দালান কোঠা নির্মাণ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট না করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বলা হয় দক্ষিণাঞ্চলের সাগর বেষ্টিত চর কুকরিমুকরি পর্যটনের একটি স্বর্গরাজ্য। কুয়াকাটা আর কক্সবাজারের পর এটি হয়ে উঠতে পারে পর্যটনের আরও একটি আকর্ষণীয় স্থান। তাই স্থানীয়দের দাবি পর্যটকদের সুবিধা বাড়ানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও যেন উন্নত করা হয়। শাহনাজ শারমিন, 71, চর কুকরিমুকরি, চরফ্যাশন, ভোলা।